আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য একটি গল্প, টিকিটের অ্যালবাম। তো টিকিটের অ্যালবাম গল্পটির লেখক হলেন সুন্দর রামস্বামী। তো এই গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে এখানে কোনো বাংলার প্রকৃতির বর্ণনা দেওয়া নেই, বা গল্পর চরিত্রের যে নামগুলো সেগুলো কোনো বাংলার মানুষের নাম নয়। তো এটি এই পশ্চিমবঙ্গের বাইরের এলাকার কোনো একটা জায়গার বর্ণনা দেওয়া রয়েছে, বা সেখানকার মানুষদের কথা বলা রয়েছে। তো আমরা গল্পের লেখক সুন্দর রামস্বামী সম্পর্কে কিছু কথা জেনে নেব, যেটা তোমাদের এই পাঠ্য গল্পটিরই শেষের দিকে দেওয়া রয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে। সুন্দর রামস্বামীর জন্ম 1931 সালে এবং মৃত্যু 2005 সালে। তামিল সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক। তো আমি একটু আগেই বললাম যে বাংলার কোনো বর্ণনা এখানে পাবো না আমরা, কারণ যিনি গল্পের লেখক তিনি ছিলেন একজন তামিল সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক। অর্থাৎ তার লেখায় আমরা সেই তামিলনাড়ু অঞ্চলের বর্ণনাই পাবো, দক্ষিণ ভারতের অঞ্চলের বর্ণনা। কালাচুবারু পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। উরুপুলিয়া মারাঠিন কথায় একটি তেঁতুল গাছের গল্প। তো এই কথাটি তামিল ভাষায় বলা রয়েছে। তো এই নামটি একটি তামিল ভাষার নাম, এটাকে বাংলায় করলে আমরা কি পাবো, একটি তেঁতুল গাছের গল্প। এই গল্পের লেখক ছিলেন সুন্দর রামস্বামী, এবং আরও তার লেখা যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেগুলো কি কি: কুঝান থৈকন, পেনকল, আনকল, শিশু নারী পুরুষ, যেটাকে বলা হচ্ছে উল্লেখযোগ্য উপন্যাস। তিনি পদুবিয়া ছদ্মনামে লিখতেন। তার ছদ্মনাম কি ছিল? পদুবিয়া। 2004 সালে কথা চূড়ামণি পুরস্কারে তিনি ভূষিত হন। গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। অর্থাৎ সুন্দর রামস্বামীর লেখা যে মূল গ্রন্থটা সেটা তামিল ভাষাতেই লেখা, আর আমরা যে বাংলায় পড়ছি সেটাকে বাংলায় কে অনুবাদ করেছেন? অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। তো এর সঙ্গে দেখো একের দাগের প্রশ্ন দুটোর উত্তরও আমরা করে নেব। এখানে কি বলা হয়েছে? সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক? তোমরা এখান থেকে উত্তর করে নিতে পারবে যে সুন্দর রামস্বামী তামিল ভাষার লেখক ছিলেন। তিনি কোন ছদ্মনামে লিখতেন? তো তোমরা উত্তর লিখবে তিনি পদুবিয়া ছদ্মনামে লিখতেন। তো একের দাগের প্রশ্নের উত্তরগুলি হয়ে গেল। এবার আমরা চলে যাব গল্পের আলোচনায়। তো দেখো এখানে কি বলা হয়েছে। রাজাপ্পা খেয়াল করলো হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে। গত 3 দিন ধরে সবাই নাগরাজনের চারপাশে ভিড় জমাচ্ছে। তো রাজাপ্পা বলে একটি ছেলে, সে হঠাৎ করে কি খেয়াল করতে পারলো যে তার যেন জনপ্রিয়তা কমে গেছে, তাকে যেন আগের মতন করে সবাই আর পাত্তা দিচ্ছে না। গত 3 দিন ধরে সবাই নাগরাজন নামে একটি ছেলের চারপাশে ঘুরছে, ভিড় জমাচ্ছে তার চারপাশে। রাজাপ্পা সবাইকে বোঝাবার চেষ্টা করলো যে নাগরাজন বড্ড দাম্ভিক, কিন্তু ওর কথায় কেউ কান দিল না। তো তখন নাগরাজনকে একটু হেয় করার জন্য রাজাপ্পা আবার সবারই কাছে কি প্রচার শুরু করলো, যে নাগরাজন বড্ড দাম্ভিক। তখন কিন্তু রাজাপ্পার কথায় কেউ আর পাত্তা দিল না। সবাই নাগরাজনের চারপাশেই যেমন ভিড় জমাচ্ছিল তেমন ভিড় জমাতে রইলো। সবাই এখন রাজাপ্পাকে ছেড়ে নাগরাজনের চারপাশে কেন ভিড় জমাচ্ছে? কারণ নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে টিকিটের যে অ্যালবামটা পাঠিয়েছিল সেটা সে সবাইকে দেখতে দিত। ছেলেরা নাগরাজনের চারপাশে জড়ো হয়ে অ্যালবামটা চোখ দিয়ে গিলে খেত যতক্ষণ না সকালের ক্লাসের জন্য স্কুলের ঘন্টা বাজতো। তো নাগরাজনের কাকা যিনি সিঙ্গাপুরে থাকেন, তিনি সিঙ্গাপুর থেকে একটা টিকিটের অ্যালবাম পাঠিয়েছিল। তো এখন সেটা নাগরাজনের সম্পত্তি। তো নাগরাজন স্কুলে গেলে যতক্ষণ না সকালের ক্লাসের জন্য স্কুলের ঘন্টা পড়তো ততক্ষণ পর্যন্ত ছেলেরা সেই অ্যালবামটার চারপাশে, নাগরাজনের চারপাশে জড়ো হয়ে অ্যালবামটাকে দেখতো, এবং চোখ দিয়ে যেন গিলে খেত এমনভাবেই তারা তাকিয়ে দেখতো। দুপুরের খাবার ঘন্টা পড়লেই আবার সবাই ওর চারপাশে ঘোরাঘুরি করতো। অর্থাৎ দুপুরবেলা যখন টিফিনের ঘন্টা পড়তো তখন আবার সবাই সেই অ্যালবামটা দেখবার জন্য নাগরাজনের চারপাশে ঘোরাঘুরি করতো। আর সন্ধ্যাবেলা ওর বাড়ি ধাওয়া করতো। আবার ছেলেদের এতই আগ্রহ সেই অ্যালবামটার প্রতি, টিকিটের অ্যালবামটার প্রতি, যে ছেলেরা যখন সন্ধ্যা হয়ে যেত স্কুল ছুটির পর, তখন তার বাড়ি গিয়েও সেই অ্যালবামটা দেখে আসতো। এখানে টিকিটের অ্যালবাম বলতে দেখবে আগেকার দিনে যে টিকিট, ডাক টিকিট
লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পাঠানো হতো, সেই টিকিটগুলো অনেকের জমানোর নেশা আছে। বা এখন তো সেরকমভাবে চিঠির আদান প্রদান হয় না। আগেই যখন চিঠির আদান প্রদান হতো তখন অনেকেই ডাক টিকিট জমাতো। তো নাগরাজনের সেই রকম একটা টিকিটের অ্যালবাম ছিল, যেটা কিনা সবাই খুব পছন্দ করতো, যেটার জন্য নাগরাজন সব ছেলেদের কাছে বিখ্যাত হয়ে উঠেছিল। নাগরাজন একটুও অধৈর্য না হয়ে ওদের সবাইকে অ্যালবামটা দেখাতো। ও কেবল একটা শর্ত করেছিল, কেউ অ্যালবামটা ধরবে না। ও নিজের কোলে অ্যালবামটা রেখে পাতাগুলো ওল্টাতো, আর সবাই প্রাণ ভরে দেখতো। তো নাগরাজন এর জন্য একটু অধৈর্য হতো না, যে ছেলেরা সবাই তার পাশে এরকম ভিড় করে রয়েছে, তার জন্য সে কখনো অধৈর্য হতো না বা বিরক্ত হতো না। সে কেবল একটাই শর্ত দিয়েছিল, যে কেউ অ্যালবামটাকে হাত দিয়ে ধরবে না। সে নিজের কোলে অ্যালবামটাকে রেখে পাতাগুলো ওল্টাতো, আর ছেলেরা পাশ থেকে দেখতো। মেয়েদেরও অ্যালবামটা দেখবার ইচ্ছে হতো। তাদের মধ্যে সবচেয়ে ডানপিটে পার্বতী নাগরাজনের কাছে এসে মেয়েদের নাম করে চাইতো। তো অনেক মেয়েরা যারা ক্লাসে পড়তো, তারাও কিন্তু নাগরাজনের অ্যালবামটা দেখবার জন্য খুবই আগ্রহী ছিল। তাদের মধ্যে সবচেয়ে ডানপিটে যে মেয়েটা, তার নাম কি ছিল? পার্বতী। সেই পার্বতী মেয়েদের নাম করে এসে চাইতো যে আমরা সবাই দেখবো মেয়েরা, তো তার জন্য নাগরাজনের কাছে অ্যালবামটা চাইতো। নাগরাজন মলাট লাগিয়ে অ্যালবামটা তাকে দিত। সব মেয়েদের দেখা হয়ে গেলে সন্ধেবেলা অ্যালবামটা তাকে ফিরিয়ে দেওয়া হতো। তো সব মেয়েরা ক্লাসের যারা ছিল তারা সবাই যখন দেখা হয়ে যেত তাদের সবার, তখন সন্ধ্যাবেলা পার্বতী আবার অ্যালবামটা নাগরাজনের কাছে ফিরিয়ে দিত। তো এরপরে দেখো কি বলা হয়েছে। কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখও করতো না, বা তাকে পাত্তাও দিত না। তো রাজাপ্পারও একটা এরকম টিকিটের অ্যালবাম ছিল, কিন্তু কেউ তখন রাজাপ্পার অ্যালবামটার কথা আর কেউ উল্লেখও করতো না, যেন তার অ্যালবামটার কথা সবাই ভুলেই গিয়েছিল। আর তাকে পাত্তাও দিত না। একসময় রাজাপ্পার অ্যালবাম খুব বিখ্যাত ছিল। তো এখন নাগরাজনের অ্যালবামটাকে নিয়ে যেরকম মাতামাতি হচ্ছে, একসময় রাজাপ্পার অ্যালবামটাও সেরকম খুব বিখ্যাত ছিল। রাজাপ্পা খুব কষ্ট করে টিকিট জোগাড় করতো। যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে, তো মৌমাছিরা কি করে, এক ফুল থেকে অন্য ফুলে উড়ে গিয়ে মধু সংগ্রহ করে, সেই রকম রাজাপ্পাও খুব কষ্ট করে মৌমাছিদের মতোই যেন টিকিটগুলো সংগ্রহ করত। এটাই যেন ছিল ওর জীবন। তো ওর জীবনের যেন এটাই একটা উদ্দেশ্য ছিল। সে ভোরবেলায় অন্যান্য টিকিট সংগ্রাহকদের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়তো। তো আরও অন্যান্য যে টিকিট সংগ্রাহকদের সঙ্গে তার যে পরিচয় ছিল, তাদের কাছ থেকে কোনো টিকিট যদি পাওয়া যেতে পারে, সেই আশায় রাজাপ্পা কী করতো, ভোরবেলায় রওনা দিয়ে দিত তাদের কাছে যাওয়ার জন্য। একটা রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিটের বিনিময় করত। অর্থাৎ কোনো একজন যদি তাকে একটা রাশিয়ার টিকিট দেয়, তবে সে সেই অপরজনকে দুটো পাকিস্তানি টিকিট দিত। এইভাবে সে টিকিটের আদান প্রদান করত, বিনিময় করত। বিকালবেলা স্কুলের সব বই এক কোণে ধূপ করে রেখে, হাফ প্যান্টের পকেটে জলখাবার ঢুকিয়ে চোঁ চোঁ করে এক কাপ কফি গিলে আবার বেরিয়ে পড়তো। তো সে আবার স্কুল থেকে ফিরে এসে এইরকমভাবে প্রস্তুতি নিয়ে টিকিট সংগ্রহ করতে বেরোতো। 4 মাইল দূরের একটা ছেলের কাছে একটা কানাডার টিকিট আছে। ওর অ্যালবামটা ছিল ক্লাসের সবচেয়ে বড়। তো রাজাপ্পার অ্যালবামটা যখন নাগরাজনের অ্যালবামটা ছিল না, তখন ক্লাসের মধ্যে সবচেয়ে বড় ছিল। আর রাজাপ্পা কী করেছিল, যে 4 মাইল দূরে একটা ছেলের কাছে কানাডার টিকিট আছে সেই খবরটা পেয়েছিল। রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে ওটা 25 টাকা দিয়ে কিনতে চেয়েছিল। তো রাজস্ব বিভাগের একজন অফিসারের ছেলে রাজাপ্পার অ্যালবামটা এতই ভালো লেগেছিল তার, যে 25 টাকা দিয়ে কিনতে চেয়েছিল। কি সাহস! রাজাপ্পা সমুচিত জবাব দিল, তুই কি তোর বাচ্চা ভাইকে আমার কাছে 30 টাকায় বিক্রি করবি? ছেলেরা জবাবটার তারিফ করলো। তো যখন সেই রাজস্ব বিভাগের একজন অফিসারের ছেলে 25 টাকা দিয়ে তার কাছে সেই অ্যালবামটা কিনতে চেয়েছিল, রাজাপ্পা তাকে উত্তর দিয়েছিল যে তোর বাচ্চা ভাইকে কি তুই আমার কাছে 30 টাকা দিয়ে বিক্রি করবি? অর্থাৎ রাজাপ্পা এটা বোঝাতে চাইলো যে সে তার অ্যালবামটাকে তার ভাইয়ের মতনই স্নেহ করে, ভালোবাসে। সে কখনোই অ্যালবামটা কাউকে দিয়ে দিতে পারবে না বা নষ্ট করে ফেলতে পারবে না। আর রাজাপ্পার মুখ থেকে এই উত্তরটা শুনে তার ক্লাসের ছেলেরা সবাই জবাবটার তারিফ করেছিল। কিন্তু এখন কেউ আর ওর অ্যালবামটার দিকে তাকায়ই না। আরও কী সব বলতো, নাগরাজনের অ্যালবামের কাছে পিঠে আসার যোগ্যতাও নাকি ওর অ্যালবামের নেই। তো ছেলেরা এখন আর সেই নাগরাজনের অ্যালবামটা দেখার পর থেকে রাজাপ্পার অ্যালবামের দিকে আর তাকায়ই না। আরও তারা সব কানাঘুষো বলতো যে নাগরাজনের অ্যালবামের কাছে পিঠে আসার যোগ্যতাও নাকি রাজাপ্পার সেই অ্যালবামটার নেই। রাজাপ্পা নাগরাজনের অ্যালবামটা তাকিয়ে দেখতেও রাজি নয়। অর্থাৎ রাজাপ্পা এত নাগরাজনের
অ্যালবামটার প্রশংসা শুনলেও নাগরাজনের অ্যালবামটার দিকে তাকিয়ে দেখতেও রাজি নয়। অন্য ছেলেরা যখন ঘিরে ধরে নাগরাজনের অ্যালবামটা দেখতো, রাজাপ্পা ওর মুখ ফিরিয়ে নিত। অবশ্য চোরা দৃষ্টিতে অ্যালবামটা দেখতো সত্যি অপরূপ সুন্দর ওটা। হয়তো রাজাপ্পার যেসব টিকিট ছিল সেসব ওটায় ছিল না, হয়তো অত বেশি টিকিটও ছিল না, কিন্তু ওটা ছিল একেবারে অদ্বিতীয়। কোনো স্থানীয় দোকানে অমন অ্যালবাম পাওয়া যাবে না। অর্থাৎ রাজাপ্পা কি বলতে চাইছে, যে নাগরাজনের অ্যালবামটা দেখতে খুব সুন্দর। তো যখন অন্যান্য ছেলেরা ঘিরে ধরে নাগরাজনের অ্যালবামটা দেখতো, রাজাপ্পা তখন ওর মুখ ফিরিয়ে নিত, কিন্তু চোরা দৃষ্টিতে অর্থাৎ আর চোখে সেই অ্যালবামটার দিকে দেখে নিত। অপরূপ সুন্দর ওটা। হয়তো সেখানকার স্থানীয় কোনো দোকানে ওই ধরনের অ্যালবাম কিনতে পাওয়া যাবে না। অ্যালবামটা দেখতে সুন্দর, অদ্বিতীয়, সবই মানা যায়, কিন্তু রাজাপ্পার মতো ওই অ্যালবামটায় অত টিকিট নেই। টিকিটের সংখ্যা কিন্তু রাজাপ্পার মতো অত ছিল না। নাগরাজনের কাকা অ্যালবামের প্রথম পাতায় মোটা মোটা অক্ষরে ভাইপোর নাম লিখে দিয়েছিলেন, এস নাগরাজন। এর নিচে লেখা ছিল, এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা, তাকে বলছি, ওপরে আমার নামটা দেখেছো? এটা আমার অ্যালবাম, এটা আমার। এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। তো সেই অ্যালবামটার উপরে বড় বড় করে নাগরাজনের নাম লেখা ছিল, এস নাগরাজন। আর নিচে কি লেখা ছিল না, এই কথাটা লেখা ছিল যে এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছো নির্লজ্জ হতভাগা, আমি তাকেই বলছি। অর্থাৎ যে যদি কেউ চুরি করতে আসে তাকে উদ্দেশ্য করে এটা লেখা ছিল, যে ওপরে আমার নামটা দেখছো, এটা আমার অ্যালবাম, এটা আমার। যতদিন ঘাসের রং সবুজ, পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। তো এই ধরনের কথা সেখানে লেখা ছিল। ছেলেরা এই লাইন কটা তাদের অ্যালবামে টুকে নিল। তো অন্যান্য ছেলেরা যারা নাগরাজনের বন্ধু, তারা এই লাইন কটা তাদের অ্যালবামের ওপরে টুকে নিল। মেয়েরাও তাদের বই আর খাতায় টুকে নিল। রাজাপ্পা রেগে গিয়ে বলল, তোরা এমন নকল নবিশ হয়েছিস কেন রে? অর্থাৎ অন্যের খাতা থেকে তোরা নকল করে লিখছিস কেন? তো সেই জন্য রাজাপ্পা রেগে গিয়ে তাদেরকে এই কথাগুলো বলল, যে তোরা এমন নকল নবিশ হয়েছিস কেন রে? ছেলেরা ওর দিকে কটকট করে তাকালো। কৃষ্ণান সমুচিত জবাব দিল, কেটে পড় হিংছুটে পোকা। তো কৃষ্ণান বলে ক্লাসের আর একজন ছেলে, সে রাজাপ্পার কথার উত্তরে কি বলল, যে কেটে পড় হিংসুটে পোকা। তাকে হিংসুটে পোকা বলল। হিংসুটে আমি? আমি কেন হিংসুটে হব? আমার অ্যালবামটা অনেক বড় নয়? নয়। তো সে বোঝাতে চাইলো যে সে হিংসুটে নয়। রাজাপ্পার অ্যালবামটা নাগরাজনের অ্যালবামের থেকে অনেক বেশি বড়, সুতরাং তার হিংসা করার কোনো দরকারই নেই। তোর ওর মতো টিকিট নেই? ইন্দোনেশীয় সুন্দরীটাকে দেখ, তুলে ধর, আলোতে দেখ। তো এইবার কৃষ্ণান কি বলছে? কৃষ্ণান বলছে যে তোর কিন্তু নাগরাজনের মতন টিকিট নেই। তো নাগরাজনের অ্যালবামে যে ইন্দোনেশীয় সুন্দরীর ছবিওয়ালা একটা টিকিট রয়েছে, সেটাকে আলোতে তুলে ধরলে সুন্দর লাগবে। তো সেই কথার উত্তরে এবার রাজাপ্পা কি বলছে, আমার যা টিকিট আছে ওর নেই। তো এবার রাজাপ্পা রেগে গিয়ে বলছে, আমার যা টিকিট আছে ওর নেই। ফু, একটা দেখা যেটা ওর নেই। তখন এবার কৃষ্ণান রাজাপ্পার কথার উত্তরে বলছে যে একটা দেখা এমন টিকিট যেটা ওর অ্যালবামে নেই। 10 টাকা বাজি ধর, তোরা আমাকে একটা দেখা যা আমার নেই। এবার তাদের মধ্যে বাজি ধরার কথা চলছে, যে 10 টাকা বাজি ধর যেটা ওর অ্যালবামে আছে অথচ আমার কাছে নেই, এমন একটা টিকিট। তো এই বাজি ধরার প্রসঙ্গটা কে আনলো? না, রাজাপ্পা আনলো। তারপরে কি বলা হয়েছে? কৃষ্ণান ঠাট্টা করে বলল, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য। সঙ্গের ছেলেরা চেঁচাতে লাগলো, বাজে অ্যালবাম, বাজে অ্যালবাম। তো কৃষ্ণান এবার ঠাট্টা করে অর্থাৎ মজা করে রাজাপ্পাকে রাগিয়ে দেওয়ার জন্য কি বলল, যে তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য। সঙ্গের ছেলেরা আরও চেঁচিয়ে বলতে লাগলো যে বাজে অ্যালবাম, বাজে অ্যালবাম। তাতে করে রাজাপ্পার খুব রাগ হলো। রাজাপ্পা বুঝতে পারলো এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। তো রাজাপ্পা এবার বুঝতে পারলো যে এদের সঙ্গে অযথা তর্ক করে লাভ নেই। এরা কখনোই মানতে চাইবে না যে তার অ্যালবামটা নাগরাজনের অ্যালবামের থেকে অনেক বেশি ভালো, সেখানে অনেক বেশি টিকিট আছে। এটা সে কখনোই অন্যান্য ছেলেদের বোঝাতে পারবে না। কতদিন ধরে ও এত টিকিট সংগ্রহ করেছে একটা একটা করে, আর হঠাৎ একদিন পিয়ন নাগরাজনের সিঙ্গাপুরের অ্যালবামটা নিয়ে এলো, আর অমনি নাগরাজন মহামান্য লোক হয়ে গেল। ছেলেরা দুটোর তফাতও বোঝে না। যতই বোঝানো যাক কিছুই ফল হবে না। অর্থাৎ রাজাপ্পা অনেক কষ্ট করে এক একটা করে টিকিট সে সংগ্রহ করেছে, অনেক কষ্ট করে সে এক একটা টিকিট জমিয়েছে। আর হঠাৎ একদিন একটা পিয়ন এসে নাগরাজনের সিঙ্গাপুরের অ্যালবামটা দিয়ে গেল, আর অমনি নাগরাজন যেন ক্লাসের মধ্যে মহামান্য লোক হয়ে গেল, মান্যগণ্য হয়ে গেল। ছেলেরা দুটোর মধ্যে তফাতও বোঝে না, যে একটা একটা করে কষ্ট করে জমানোর কতটা মূল্য, আর
হঠাৎ করে কোনো একটা বস্তু কারোর কাছ থেকে পাওয়ার মূল্য কতটা ছেলেরা যেন সেই সব কিছুর পার্থক্য বোঝে না। যতই বোঝানো যাক তাদেরকে কিছুতেই বোঝানো যাবে না, ফল কিছুই হবে না, সেইটা রাজাপ্পা বলতে চাইছে। রাজাপ্পা ভেতরে খাক হয়ে যাচ্ছিল, অর্থাৎ তার ভেতরটা কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছিল, সে যেন ক্রমশ খাক হয়ে যাচ্ছিল জ্বলে পুড়ে। ক্রমশ ওর স্কুলে যেতেও বিতৃষ্ণা জাগতে লাগলো, অর্থাৎ স্কুলে যেতেও আর ভালো লাগলো না, ভালো লাগতো না। ছেলেগুলোর সঙ্গে মিশবে কি করে? সাধারণত শনি আর রবিবার ও ছোটাছুটি করে টিকিট সংগ্রহ করত। শনি আর রবিবার যখন সে কিছুটা সময় পেত, সে এদিক ওদিক ছোটাছুটি করে টিকিট সংগ্রহ করত। কিন্তু এ সপ্তাহে ও বাড়ি থেকে প্রায় নড়লই না, অর্থাৎ টিকিট আর সংগ্রহ করতে গেল না। সাধারণত অ্যালবামের পাতা উল্টোয়নি এমন একটা দিনও যেত না, অর্থাৎ সে প্রত্যেক দিনই অ্যালবামের পাতাগুলো উল্টে উল্টে দেখত। এমনকি রাত্রিবেলা ও লুকিয়ে বিছানা থেকে বেরিয়ে এসে অ্যালবাম দেখত, অর্থাৎ সে নিজের অ্যালবামটাকে এত ভালোবাসতো যে রাত্রিবেলা যখন বিছানায় শুয়ে পড়তো তখন লুকিয়ে বিছানা থেকে বেরিয়ে এসে নিজের অ্যালবামটা খুলে দেখত। কিন্তু গত দুদিন ওটাকে স্পর্শ করেনি। ওটাকে দেখলেই ওর রাগ হয়। নাগরাজনের অ্যালবামের তুলনায় নিজেরটাকে এখন এক আঁটি ছেঁড়া ন্যাকড়া বলে মনে হয়। তো নাগরাজনের অ্যালবামটাকে সবাই যখন এত পাত্তা দিচ্ছে, তো তখন তার নিজের অ্যালবামটাকে একটা আঁটি ছেঁড়া ন্যাকড়া বলে মনে হতো, যার কোনো মূল্যই নেই। তো সে এরকম ভাবতো। তো যেহেতু গল্পটা অনেকটা বড়, তাই আমরা কতগুলি পর্বে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা এই পর্যন্তই আলোচনা করছি। আশা করছি যতটা বোঝানো হলো তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে চ্যানেলের আলোচনাগুলি নিয়মিত শুনতে থাকো, তাতে করে তোমরা বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।